রাত প্রায় ৮টার দিকে যখন একটা গার্ড পুরো ভার্সিটি চেক করছিল, তখন সে দেখতে পায় নিষিদ্ধ করা ওয়াশরুমের বাইরের গেটের তালা খোলা। গার্ডটা মনে মনে ভাবে, এখানে তো কেউ আসে না, তাহলে এখানে তালা খোলা কেন? গার্ডটা যখন গেটে তালা লাগাবে, তখন সে কি মনে করে সাহস করে ভিতরে যায়। ভিতরে উকিঝুঁকি দিয়ে কিছু দেখতে না পেয়ে আরেকটু এগুতেই দেখতে পায় একটা ব্যাগ পড়ে আছে ওয়াশরুমের সামনে। গার্ডটা ভয়ে ভয়ে গিয়ে ব্যাগটা দেখে সামনের দরজাটা একটু ধাক্কা দিতেই দেখে একটা মেয়ে উল্টে পড়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, দেখতে ভূতের মতো লাগছে। গার্ডটা ভয়ে ভূত বলে এক চিৎকার করে টর্নেডোর মতো এক দৌড় দিয়ে বাইরে আসতে কারো সাথে ধাক্কা খায়। ধাক্কা খেয়ে গার্ডটা ভূত ভূত বলে আরও জোরে চিল্লাতে থাকে। তার চিল্লানোতে সামনে থাকা লোকটার মেজাজ তুঙ্গে পৌঁছে যায়। এমনিতে সে রেগে আছে, এখন আবার এই লোক ভূত ভূত বলে লাফাচ্ছে। ঈশান ভার্সিটিতে এসেছিল কিয়ানকে খুঁজতে। শ্রাবণ তাকে ফোন দিয়ে বলেছিল কিয়ান ভার্সিটিতে আসবে নোটসের জন্য। সে তখন মারিয়ার দেখানো ভিডিও দেখে রেগে বাসায় চলে গিয়েছিল। বাসায় গিয়ে সে সব কিছু ভাঙচুর করেছে। তার রুমে মনে হয় এখন খাট বাদে আর কিছু আস্ত ভালো নেই। সে সব কিছু ধ্বংস করেছে। সব কিছু ভেঙে সে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম থেকে উঠে সে কিয়ানকে ফোন করে দেখা করার জন্য, কিন্তু কেউ তার ফোন উঠায় না। একটু পর আবার বন্ধ বলছে। তাই সে ভার্সিটিতে এসেছে, কিন্তু এখানে আসতেই কি এক লোকের পাল্লায় সে পড়েছে। কখন থেকে ভূত ভূত বলে লাফাচ্ছে, না কিছু বলছে না থামছে। ঈশান লাফালাফি থামানোর জন্য ধরতে গেলে আরও জোরে ঈশানকে নিয়ে লাফাচ্ছে। তার মনে হচ্ছে এখানে লাফালাফি প্রতিযোগিতা হচ্ছে। ঈশান লোকটাকে জোরে একটা ধমক দিয়ে বলল, কি সমস্যা আপনার? নাচতে হলে অন্য জায়গায় গিয়ে নাচুন, এটা ভার্সিটি, আপনার স্টেজ না। ঈশানের ধমক খেয়ে গার্ডটা ঈশানকে চিনতে পারে। সে ভয়ে চুপ করে এদিক ওদিক তাকাচ্ছে আর ঘামছে, আর কিছু একটা বিড়বিড় করছে। ঈশান দেখল লোকটা তাদের ভার্সিটির একটা গার্ড, কিন্তু এতক্ষণ এভাবে লাফাচ্ছিল কেন, আর তাকে বারবার ভূত ভূত বলছিল কেন? ঈশান জিজ্ঞেস করে, কি হয়েছে আঙ্কেল, এরকম করছিলেন কেন? কোনো কি সমস্যা হয়েছে? গার্ড ভয়ে একবার হ্যাঁ বলছে তো আরেকবার না বলছে, আর বারবার এদিক ওদিক তাকাচ্ছে। ঈশান লোকটার দেখা দেখি এদিক ওদিক তাকিয়ে দেখল কিছুই নাই। তাহলে লোকটা কি দেখছে এভাবে? ঈশান কিছু বলতে যাবে তখনই গার্ডটা আবার ভূত ভূত বলে। ঈশান, ভূত মানে? কি আবল তাবল বকছেন? আপনার কি মাথা ঠিক আছে? এখানে ভূত আসবে কিভাবে? আর ভূত বলতে কিছু হয় না। গার্ড বলে, না না, ওই নিষিদ্ধ জায়গায় একটা ভূত আছে, চুলগুলো কেমন, চলো এখান থেকে চলে যাই, নয়তো আমাদের ঘাড় মটকাবে। ঈশান, কি বলছেন এসব? এসব আপনার ভুল ধারণা, এগুলো সত্যি না, চলুন গিয়ে দেখি কি দেখেছেন আপনি। গার্ড, না না, আমি যাব না, ওখানে সত্যি ভূত আছে, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ঈশান, আচ্ছা বলুন কোথায়, আমি গিয়ে দেখে আসছি। গার্ড, 117 নাম্বার ওয়াশরুমে। ঈশান কিছু না বলে যেতে লাগলো 117 নাম্বার রুমের দিকে। ঈশান মনে মনে ভাবছে, এটা তো মেয়েদের ওয়াশরুম, এখানে তো কেউ আসে না, তাহলে হঠাৎ হলো কি? ঈশান মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে 117 নাম্বার ওয়াশরুমের কাছেই যেতে দেখল একটা ব্যাগ পড়ে আছে বাইরে। সে ব্যাগ চেক করে বুঝলো এটা একটা মেয়ের ব্যাগ, হয়তো নিউ ইয়ার স্টুডেন্ট। তাহলে ব্যাগ এখানে কিভাবে? আর এখন তো রাত, মেয়েটাই বা কোথায়? নিজের ব্যাগ এখানে, অথচ কোনো খবর নেই। এসব ভাবতে ভাবতে সে মোবাইলের ফ্ল্যাশলাইটটাকে একটু এদিক ওদিক ঘোরাতেই তার নজর ওয়াশরুমে যায়। একটা মেয়ে উল্টো হয়ে আছে। এই অবস্থা দেখে ঈশানও হালকা একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে সেসব তোয়াক্কা না করে মেয়েটির কাছে গিয়ে মুখটা সোজা করতে দেখতে পেল এটা তো সেই বেয়াদব মেয়েটা। কিন্তু এখানে কেন? আর এভাবেই বা কেন? বেঁচে আছে তো, নাকি মারা গেল? ঈশান পালস চেক করে দেখল এখনও চলছে। চোখ মুখের অবস্থা খুবই খারাপ, হাত পা কেমন যেন হয়ে গেছে। ঈশানের মনে হচ্ছে মেয়েটা মনে হয় প্যানিক করেছে। তাহলে এখানে কি সার্কাস দেখতে এসেছিল? এখানে তো তালা দেওয়া থাকে। ঈশান জিমিকে কোলে নিয়ে বাহিরে বের হয়ে গার্ডটাকে যখন বলবে, তখন দেখে গার্ডটা লাফ মেরে আগেই দৌড় মেরেছে তার কোলে জিমিকে দেখে। গার্ডটা কি জিমিকে ভূত ভেবেছিল নাকি? ভাববে না বা কেন? ভূতের চেয়ে কম কিছু লাগছিল না। এটা মনে মনে ভাবতেই তার একটু হাসি পায়। সেও তো একটু ভয় পেয়েছিল। ঈশান জিমিকে নিয়ে সোজা হসপিটালে নিয়ে যায়। এর মধ্যে সবাইকে ফোন করে আসতে বলে হাসপাতালে। জিমিকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। এই হাসপাতালে সবাই ঈশানকে আগে থেকেই চেনে, তাই ঈশানের কথা মতো তারা সব কিছু করে। আধা ঘন্টার মধ্যেই সবাই হসপিটালে এসে পৌঁছায়, শুধু কিয়ান বাদে। তাকে কেউ ফোনে পায় না। তাছাড়া ঈশান কেন জরুরি করে তাদের হাসপাতালে ডেকেছে সেটাও তারা জানে না। তাই তাড়াহুড়া করে সবাই এসেছে। তারা ভেবেছিল হয়তো কিয়ানের কিছু হয়েছে। শ্রাবণ ঈশানের কাছে গিয়ে বলে, কিয়ানের কি হয়েছে? ও কি ঠিক আছে? কিছু বলছিস না কেন? ঈশান বলে, কিয়ানের আবার কি হবে? আর কি সব কথা বলছিস?
রিহান, আমাদের যে বললি হাসপাতালে আসতে, কিয়ানের কিছু না হলে কার কি হয়েছে? আমরা তো ভাবছিলাম কিয়ানের কিছু হয়েছে। একটু ঝেড়ে কাস মামা। শ্রাবণ, কি হয়েছে ভাই? হাসপাতালে কে? ঈশান, আরে একটা মেয়ে। ঈশানকে কথা শেষ করতে না দিয়ে তারা বলে, রিহান, মেয়ে? শ্রাবণ, কি মেয়ে? কোন মেয়ে? কি মেয়ে? সাব্বির, তুই আর মেয়ে? ভাই কিছুই হজম হচ্ছে না। ব্যাপার কি? তুই কি আবার তলে তলে টেম্পু চালাচ্ছিস নাকি ভাই? সব বেইমান। এরকম একটা ভাব করে থাকতি মেয়েদের নাম শুনলে যেন ওটা মেয়ে না, বিষ। ঈশান একটা ধমক দিয়ে বলে। আমাকে কথাটা শেষ করতে না দিয়েই এরা তালগাছ বানিয়ে ফেলেছে। এবার ধমক দিয়ে সবাইকে চুপ করিয়ে সব কিছু বলতেই তামিম বলে, সবই বুঝলাম, কিন্তু মেয়েটাকে আনলি কিভাবে? সবাই ভেবেছিল হয়তো গার্ড অথবা অন্য কারো মাধ্যমে, কিন্তু তাদের ভাবনা ভুল প্রমাণিত করে ঈশান বলে, আমি এনেছি। কেন, কোনো সমস্যা? কিন্তু এনেছিস কিভাবে? কোলে করে নাকি? এই বলে তামিম হাসতে থাকে। ঈশান তখন বলে, হ্যাঁ। তামিম হাসি থামিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সে ভাবছে ঈশান কি জানে সে কি বলেছে, নাকি সে ভুল শুনেছে। হয়তো ভুল শুনেছে এই ভেবে রিহানদের দিকে তাকায়। তারাও একবার ঈশানের দিকে তাকাচ্ছে, আরেকবার কি যেন ভাবছে গভীরভাবে। হঠাৎ সবাই একসাথে হেসে ওঠে। রিহান বলে, তোর কি আমাদের বলদ মনে হয়? আমরা কি লেদা বাচ্চা, ফিডার খাই? আমাদের সাথে মজা করস তুই? এরকম ফালতু মজা শুনে একটু হাসি পেল না। এই বলে রিহান আরও জোরে হাসতে থাকে। হাসপাতালে এরকমভাবে হাসার জন্য অনেকেই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে। একটা নার্স এসে বলল, আপনাদের বন্ধুদের যদি মানসিক সমস্যার জন্য ডাক্তার দেখাতে আসেন তাহলে ভুল জায়গায় এসেছেন। এটা একটা হাসপাতাল, এখানে অনেক ধরনের রোগী থাকে, তাদের সমস্যা হতে পারে, পাগলদের জন্য নয়। রিহান নার্সের কথা শুনে রেগে বলে, আমাদের কোন দিক দিয়ে মানসিক রোগী মনে হয়, পাগল মনে হয়? আপনাকেই তো পাগল লাগছে। এই বলে নার্সকে শুনিয়ে শুনিয়ে ভাষণ দেওয়ার মতো টেনে টেনে বলে, হরেক রকম পাগল নার্স সে যে ভালো মানুষকে অসুস্থ করছে রে। আমার মতো একটা ভদ্রপোলা দেখে পাগল নার্সের মাথা গিয়েছে। ওরে তোরা কেন বুঝিস না? পাগল নার্স ছাড়া দুনিয়া চলে না। এরা মানুষও না, নার্সও না রে। এরা হলো পাগলাগারদের পাগল রে। এই আজাইরা কথা শুনে নার্সটা রেগে রিহানের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন কেউ না থাকলে জুতাটা খুলে পিটিয়ে সোজা করতো এই পাগলকে। নার্সকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে রিহান সবার অগোচরে একটা চোখ টিপ মেরে বলল, কি পাগলি, এরকম করে চেয়ে থেকো না, ক্রাশ খেয়ে যাবে। নার্স, আমার জামাই থাকতে তোর মতো মেন্টালের উপর আমি ক্রাশ খাবো কেন? নিজেকে কি সুদর্শন পুরুষ অ্যাডলফ খান ভাবিস নাকি? রিহান, ও আচ্ছা, তাহলে অ্যাডলফ খানই আপনার জামাই নাকি? তাদের ঝগড়ার মাঝে ঈশান একটা ধমক দিয়ে বলে, একটা মানুষ অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর তোরা এখানে মজা করছিস, ভণ্ডামি করছিস? একদম সোজা করে ফেলবো। নার্সটা কোনো কথা না বলে এখান থেকে চলে যায়। ওইদিকে বৃদ্ধ লোকটার আদেশ মতো কয়েকটা মহিলা কিয়ানের কোল থেকে ইসমিকে জোর করে নিয়ে যায়। এদিকে কয়েকটা লোক এসে কিয়ানকে ধরে নিয়ে যায়। কিয়ানকে একটা গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। কিয়ানের প্রচুর পরিমাণে রাগ হচ্ছে এই লোকগুলোর উপর, প্লাস তার নিজের উপর। কে বলেছিল তাকে এত মানবদরদি হতে? এখন সে নিজেই ফেসে গিয়েছে। তার কোনো কথা তো শুনছেই না, তার উপর তাকে কথা বলার সুযোগও দিচ্ছে না। নিজেদের মধ্যে কি আলোচনা করছে। এদিকে এরপর সে আর ইসমিকেও দেখেনি। হঠাৎ সে বৃদ্ধ লোকটা বলে, তোমাদের ছেড়ে দেওয়া হবে, কিন্তু আগে তোমাদের বিয়ে করতে হবে। কিয়ান চিল্লিয়ে বলে উঠল, আপনাদের কি মাথা খারাপ নাকি? আমি কেন ওকে বিয়ে করব? করব না আমি এই বিয়ে। বৃদ্ধ, দেমাগ কত পোলার, আগে মনে ছিল না, এখন কেন বিয়ে করবে না? কিয়ান, কি আজে বাজে কথা বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? একটা মানুষ মারা যাচ্ছে আর আপনারা এখানে বিয়ে নিয়ে পড়েছেন। না তাকে সুস্থ করার জন্য কিছু করছেন, না জ্ঞান ফিরাচ্ছেন। বৃদ্ধ, বলছি তো সব হবে, তার আগে তোমাদের বিয়ে করতে হবে। বিয়ে না করে এখান থেকে বের হতে পারবে না। যত দেরি হবে তত তোমাদের রিস্ক। কিয়ান, আমি তাকে কেন বিয়ে করব? না আমি তাকে চিনি, না তার সম্পর্কে কিছু জানি। বৃদ্ধ, আমাদের কি তোমার বাচ্চা মনে হয় যে তুমি একটা কথা বলবা সেটা আমরা বিশ্বাস করে নেব? শেষবারের মতো বলছি, বিয়ে করে নাও, এতে তোমাদের ভালো, নয়তো যা হবে কারোর জন্য ভালো হবে না। কিয়ান, কি করবেন আপনি? বৃদ্ধ লোকটা কয়েকজনকে বলে মেয়েটাকে নিয়ে আসতে। বৃদ্ধের কথা মতো ইসমিকে সবার সামনে মাটিতে শুইয়ে দেওয়া হয়। বৃদ্ধ লোকটার বয়স 65 হবে। তার কথা মতো সবাই অন্যদিকে ফিরে ঘুরে যায়। বৃদ্ধ লোকটা তখন ইসমির ওড়নাটা গলা থেকে সরিয়ে যখনই টাচ করতে যাবে, তখন কিয়ান বাধা থেকে ছুটে গিয়ে ইসমিকে জড়িয়ে ধরে বলে, আমি ওকে বিয়ে করব, তুই ওকে টাচ করবি না। বৃদ্ধ লোকটা যখন আবার ইসমিকে ধরতে যাবে, তখনই কিয়ান ইসমিকে নিয়ে সরে যায়। কিয়ান, আমি বিয়ে করব ওকে, যা করার তাড়াতাড়ি করবেন।
কিয়ানের কথায় সেখানকার লোকেরা কিয়ানের কাছ থেকে সাইন আর ইসমির টিপসই নিয়ে তাদের আইনিভাবে বিয়ে হয়। ইসমির জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু তার জ্ঞান ফেরেনি। ইসলামীভাবেও তাদের বিয়ে হয়েছে। যদিও ইসমি কবুল বলে নাই, কিন্তু কিয়ান শুনেছে মেয়েদের কবুল না বললেও হয়। এই মেয়েটা এখন থেকে তার বউ। সে কিভাবে মেনে নেবে তাকে? তার পক্ষে তো সম্ভব নয়। কি করবে সে? এদিকে যাকে নিয়ে এত কাহিনী, তার তো এসব কিছু খেয়াল নাই। সে তো অজ্ঞান। একটা লোক এসে কিয়ানকে তাদের বিয়ের কাগজটা দিয়ে যায়। সে নিতে চায়নি, কিন্তু কি মনে করে কাগজটা ভাঁজ করে প্যান্টের পকেটে রেখে দিয়েছে সে। কিয়ান আর ইসমিকে একটা রুমে থাকতে দেওয়া হয়েছে। তারা বলেছে সকালে চিকিৎসা করবে, এখন নাকি ডাক্তার পাওয়া যাবে না। কিয়ানের কাছে লোকগুলোকে কেমন অদ্ভুত লেগেছে। তাদের যেতে দিতে চাচ্ছে না, আবার চিকিৎসাও করাচ্ছে না। কিছুক্ষণ পর সে বাইরে ফিসফিস শব্দ শুনতে পায়। তার কাছে কেমন সন্দেহভাজন মনে হচ্ছে। সে তাদের কথা কিছু শুনেছে। সে কোনো কিছু না ভেবেই ইসমিকে নিয়ে জানালা দিয়ে পালিয়ে এসে সোজা গাড়ির কাছে আসে। সে মনে মনে দোয়া করছে এবারের মতো যেন ঠিক হয়ে যায় গাড়িটা। কিয়ান ইসমিকে নিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে গাড়ি ঠিক করতে থাকে। অনেক চেষ্টা করে সে সফল হলো। সে সবচেয়ে বেশি অবাক হলো যখন দেখলো গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। সে তো কালকেই গাড়ির সব কিছু চেক দিয়েছিল। তাহলে সে আর কোনো কিছু না ভেবেই গাড়ি চালিয়ে তার ফ্ল্যাটের দিকে যায়। ওই লোকগুলো তাদের খুঁজে পেলে এবার আর তারা বাঁচতে পারবে না। লোকগুলোর উদ্দেশ্য ভালো নয়। কেমন করে তাকিয়ে আছে ইসমির দিকে। আর বৃদ্ধ লোকটার কথা তো বাদই। কিয়ান ইসমিকে নিয়ে বাসায় যেতে যেতে মধ্যরাত হয়ে গেছে। সে ইসমিকে নিয়ে তার রুমে শুইয়ে দিল। তারপর শরীর থেকে রক্ত মুছে দিতে লাগলো। হঠাৎ তার মনে হয় ইসমির গায়ে জ্বর আসছে প্রচুর। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের দাগ। শরীর ফুলে গেছে। কিয়ান কি করবে বুঝতে পারছে না। সে একটা ছেলে, যদিও মেয়েটা তার বউ, তারপরও তাদের তো আর নিজেদের ইচ্ছায় বিয়ে হয় নাই। তাছাড়া কিয়ান চায় না ইসমি এই বিয়ের ব্যাপারে জানুক। সব কিছু আগের মতোই থাকবে। সে তো নিজেও মানে না। তার তো অন্য কাউকে পছন্দ হয়েছিল। যদিও ভালোবাসা বলা যায় নাকি তা সে জানে না। তার বন্ধুরা এই বিষয়ে এখনও কিছুই জানে না। কিয়ানের মাথা কাজ করছে না। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। না পারছে কাউকে কিছু বলতে, না পারছে কিছু করতে। হঠাৎ সে ইসমির দিকে তাকাতেই তার নজর গেল। কিয়ান হঠাৎ ইসমির দিকে তাকাতেই তার নজর গেল ইসমির কাঁধে। সে তাড়াতাড়ি করে তার নজর সরিয়ে আবার কি মনে করে তাকাতেই সে খেয়াল করল ইসমির কাঁধে লাল হয়ে আছে। মনে হচ্ছে রক্ত, কিন্তু এখানে রক্ত কিভাবে? কিয়ানের মনে হচ্ছে ইসমিকে কেউ মেরেছে, নয়তো তার শরীরের জায়গায় জায়গায় লাল হয়ে আছে কেন? শরীর ফুলে আছে, আবার রক্তও আছে। ইসমি কিভাবে তার গাড়িতে এসেছে? তার তো জ্ঞান নেই। তাহলে কে এখানে রেখেছে? কে এরকম করেছে তাদের সাথে? নাকি মেয়েটা নাটক করছে? কিছুই কিয়ানের মাথায় ঢুকছে না। কিয়ান একটা বালতিতে করে পানি এনে ইসমির হাত পা মুছিয়ে দিল। একটা কাপড় পানিতে ভিজিয়ে ইসমির মাথায় জলপট্টি দিল। ইসমির এখনও জ্ঞান নেই। কিয়ানের মাথা কাজ করছে না। সে একটা ছেলে, সে চাইলে সব কিছু করতে পারবে না। এত রাতে ডাক্তার আসবে না, আবার সে কাউকে ডাকতে পারছে না। সে অনেক রাত পর্যন্ত জেগে ইসমির কপালে জলপট্টি দেয়। কয়েকবার পানি দিয়েছে মাথায়। শেষ রাতের দিকে যখন ইসমির শরীর নর্মাল ঠান্ডা হয়ে আসে, তখন সে ক্লান্ত হয়ে পাশের রুমে গিয়ে শুয়ে পড়ে। তার ভীষণ ক্লান্ত লাগছে। সকাল 10টার দিকে কিয়ান ইসমিকে ডাকছে ওঠার জন্য। তার কিছু খেয়ে ওষুধ খেতে হবে, তাছাড়া ডাক্তারের কাছেও যেতে হবে। সে সকালে গিয়ে ওষুধ নিয়ে এসেছে। কিয়ান ইসমিকে অনেকক্ষণ ধরে ডাকছে, এই মেয়ে, উঠছো না কেন? এখন উঠো, ওষুধ খেয়ে তারপর ঘুমিও। ইসমি, মা, আর একটু ঘুমাতে দাও না। প্রত্যেক দিন তুমি একই নাটক করো সাত সকালে। তোমার তো একটা হ্যান্ডসাম জামাই আছে, তাকে গিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে তো পারো। তা না করে আমার মতো সিঙ্গেলদের ঘুমের 12টা বাজাও তুমি। কিয়ান ভেবা চেকা খেয়ে যায়। সে বলছে কি, আর এই মেয়ে কি বলছে? তাকে ডিরেক্ট মা বানিয়ে দিয়েছে। সে আবার কবে মেয়ে মানে ইসমির মা হলো? সে তো একটা ছেলে। কিয়ান তার এসব আবল তাবল ভাবনার উপর বিরক্ত হলো। হতে পারে তাকে ইসমির মা ভেবেছে ইসমি। সে আবার বলে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে আসো, নয়তো একটা মারও মাটিতে পড়বে না। কিয়ান চলে যায়। ইসমি ঘুমের ঘরে একবার এপাশ করছে, আরেকবার ওপাশ করছে। তার শরীর ব্যথা করছে। তারপর মায়ের কথা মনে পড়তেই সে ঘুম ঘুম চোখে ওয়াশরুমে গিয়ে ব্রাশের মধ্যে টুথপেস্ট লাগিয়ে দাঁত ব্রাশ করতে থাকে। সে এতটাই ঘুমে বিভোর যে দেখার প্রয়োজন মনে করে নাই এটা কার ব্রাশ। ইসমি এখনও চোখ বন্ধ করে দেয়ালে হেলান দিয়ে দাঁত ব্রাশ করছে ঘুমিয়ে ঘুমিয়ে। সে কয়েকবার পড়ে যেতে গিয়েছিল, তাও তার ঘুমের রেশ কাটে নাই। সে কোনো মতে ফ্রেশ হয়ে চোখ ডলতে ডলতে করিডোর দিয়ে ড্রয়িং রুমে আসে। তার মনে হচ্ছে তাদের ড্রয়িং রুম কেমন অন্যরকম লাগছে, সব কিছু কেমন অন্যরকম লাগছে। সে ঘুমের ঘুরে এসব পাত্তা না দিয়ে কিচেনের সামনে গিয়ে দাঁড়াতে তার ঘুম জানালা দিয়ে পালায়। সে চোখ বড় বড় করে তাকিয়ে আছে সামনে।
কত বড় সাহস ছেলেটার, তাদের কিচেনে রান্না করছে, তাও যেটা লাগছে সেটা নামিয়ে নিচ্ছে, কিছু জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছে না। তাদের কিচেনে এই ছেলেটাকে মনে করছে যেন এটা তার নিজের কিচেন। সে আশেপাশে তাকিয়ে তার মাকে খুঁজল, কিন্তু পেল না। সে আজকে মজা দেখাবে ছেলেটাকে অন্যের কিচেন না বলে ব্যবহার করার পরিণতি কী। সে আবার ড্রয়িং রুমে গিয়ে একটা ঝাড়ু এনে ছেলেটাকে না দেখেই পেছন থেকে মারতে থাকে জোরে জোরে। সে ভাবছে তাদের বাড়িতে তো তার বাবা বাদে কোনো ছেলে নাই, তাহলে নিশ্চয়ই ছেলেটা চুরি করতে এসেছে। চুরি করতে এসে খিদে পাওয়ার কারণে হয়তো রান্না করছে। ইসমি না দেখে ছেলেটাকে মারছে ঝাড়ু দিয়ে আর বলছে, ওরে চুন্নি, চুরি করতে আসছোস আমার বাড়িতে, তাও আবার চুরি করে রান্না করতে মন চাচ্ছে? ওরে, তোরে তো এরকম চুরির জন্য নোবেল দেওয়া উচিত। চুরি করতে এসে বিখ্যাত চোর মশাই খিদে পাওয়ার জন্য মালিকের বাড়িতেই রান্না করছে। ইসমি এগুলো বলছে আর ছেলেটার মাথার চুল টেনে ধরে পায়ে বাড়ি দিচ্ছে জোরে জোরে। এদিকে পায়ে জোরে জোরে বাড়ি খেয়ে কিয়ান ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছে, একবার এদিকে তো আরেকবার ওদিকে। ইসমি তার মাথার চুল শক্ত করে ধরে রেখেছে, মনে হচ্ছে আজকেই তাকে টাকলা কাকু বানিয়ে ছাড়বে। কিয়ান ইসমিকে জড়িয়ে ধরে তার হাত থেকে ঝাড়ুটা নিয়ে দূরে ফেলে দেয়। এদিকে হঠাৎ জড়িয়ে ধরায় ইসমি আরও ক্ষেপে গিয়ে কিয়ানের হাতে জোরে একটা কামড় দিয়ে ধরে রাখে। কিয়ান অনেক চেষ্টা করছে ইসমিকে ছাড়ার জন্য, কিন্তু ইসমি ছাড়ছে না। তাই সেও ইসমির কাঁধে পেছনে একটা কামড় বসায়। কিয়ান ইসমির কাঁধে আর ইসমি কিয়ানের হাতে কামড় দিয়ে ধরে রেখেছে। তারা দুজনই ব্যথা পাচ্ছে, কিন্তু কেউ কাউকে ছাড়ছে না। তারা দুজন ধাক্কাধাক্কি করছে। ইসমি এখনও কিয়ানকে বকছে। কিয়ান ইসমিকে যতই বোঝানোর চেষ্টা করছে সে চোর না, এটা তার বাড়ি, ততই ইসমি ক্ষেপে গিয়ে আক্রমণ করছে। হঠাৎ তাদের ধাক্কাধাক্কিতে পাশে থাকা একটা আটার ড্রাম তাদের উপরে পড়ে। তারা দুজনই ছিটকে দুদিকে যাওয়ার সময় দুজনে আটায় পিছলা খেয়ে একজন আরেকজনের উপর পড়ে যায়। কিয়ানের ঠোঁট গিয়ে ঠেকে ইসমির গলায়। হঠাৎ তাদের নাকে পোড়া কিছুর ঘ্রাণ ভেসে আসে। তারা দুজন তাড়াতাড়ি করে উঠে দেখে কিয়ান যে নুডলস রান্না করছিল সেটা পুড়ে কালো কুচকুচে হয়ে গেছে, কিছুই দেখা যাচ্ছে না। ইসমি তো হা, এগুলো কি, কীরকম দেখা যাচ্ছে? জিমিকে ঘুমের ওষুধ দেওয়ার কারণে তার জ্ঞান ফেরে পরের দিন। সে পিটপিট করে চোখ মেলে তাকিয়ে দেখে সে একটা বেডে। দেখে তো মনে হচ্ছে এটা হাসপাতাল, গায়ে হাসপাতালের পোশাক। সে এখানে এলো কিভাবে? তার বাবা মা কোথায়? নিশ্চয়ই তারা তাদের জন্য চিন্তা করছে। আর ইসমি কোথায়? সে কি জানে তার অবস্থা? সে এখন কেমন আছে? এসব ভাবতে ভাবতে সে উঠে বসার চেষ্টা করল। হঠাৎ সে তার কাঁধে কারো স্পর্শ অনুভব করে। সে চমকে পিছনে তাকাতেই ঈশানকে দেখল। জিমি অবাক হলো, ঈশান এখানে কিভাবে? সে এখানে কিভাবে এসেছে? তার বাবা মাকে তো দেখতে পাচ্ছে না। সে কিছু বুঝতে পারছে না। হঠাৎ সে গম্ভীর গলায় শুনতে পেল, সুইসাইড করার ইচ্ছে থাকলে অন্য জায়গায় অন্য উপায় মরবেন। শুধু শুধু আমাদের ভার্সিটির বদনাম করতে যাচ্ছিলেন কেন? আপনার মরার ইচ্ছা থাকলে আমাকে বলুন, আমি নিজ দায়িত্বে আপনার সেই ইচ্ছা পূরণ করে দেব। জিমি, আমি কেন সুখে সুইসাইড করতে যাব? আপনি কী সব আজে বাজে কথা বলছেন? ঈশান, প্যানিক অ্যাটাক হয় জানার পরও যে জায়গায় ভয় পায় সেখানে কে যায়? নিশ্চয়ই মানুষটার উদ্দেশ্য ভালো ছিল না, তাই না? জিমি, আমি কেন নিজের ইচ্ছায় যাব? আমাকে তো... এতটুকু বলতেই তার সব কিছু মনে পড়ে যায়। তখন কীরকম ভয়ঙ্কর ছিল, কি ভয়ানক হাসি। জিমি আবার ভয় পেতে শুরু করে। তার আবার জ্ঞান হারানোর মতো অবস্থা হয়। একটা নার্স এসে জিমির এরকম অবস্থা দেখে তাড়াতাড়ি ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে জিমিকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ডাক্তার ঈশানদের সবাইকে ডেকে বলে, মেয়েটা কোনো কিছু নিয়ে প্রচুর ভয় পেয়েছে, তাই বারবার এরকম হচ্ছে। আপনারা চেষ্টা করবেন ওই ঘটনা যেন আর মনে না পড়ে, আর তাকে হাসি খুশি রাখবেন। ডাক্তারের কথায় সবাই হ্যাঁসূচক সম্মতি জানায়। ডাক্তার চলে যেতেই রিহান বলে, আমার মনে হয় ওর বাবা মাকে খবর দেওয়া উচিত, নিশ্চয়ই তারা চিন্তা করছেন। শ্রাবণ, আমারও তাই মনে হয়। ঈশান, হ্যাঁ, কিন্তু কিভাবে দিবি? কিছু কি জানিস মেয়েটার সম্পর্কে? রিহান, না, কিন্তু মেয়েটার সাথে ইসমি নামের মেয়েটা যে থাকে ও কোথায়? ওকে পেলে ভালো হতো। শ্রাবণ, কিন্তু এখন? ঈশান, মেয়েটার আগে জ্ঞান ফিরুক, তারপর দেখা যাবে। তামিম, তাহলে চল এখন আমরা চলে যাই, পরে আবার জ্ঞান ফিরলে আসবো। সবার তো একটু ফ্রেশ হওয়া দরকার, চল যাই। ঈশান, না আমি যাব না, তোরা যা। রিহান, তুই কেন যাবি না? কি সমস্যা? ঈশান, তোরা যা না, আমি তো বলছি পরে যাব। রিহান, কি ব্যাপার বলতো? তুই হুট করে একটা মেয়ের জন্য এত উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? আগে তো কখনো এরকম দেখি নাই। কি চলে ভেতরে ভেতরে? ঈশান, কি চলে মানে? আমি শুধু মানবতার খাতিরে এসব করছি, একদম উল্টাপাল্টা কথা বলবি না। আর আমি মেয়ে মানুষ পছন্দ করি না। তামিম, তাহলে কি তুই ছেলে মানুষ পছন্দ করিস? তার জন্যই মেয়েদের থেকে এত দূরে থাকিস? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ,
তবা তবা। এই ভাই, আমাদের সাথে এটা কে থাকে যে কিনা ছেলেদের প্রতি ইন্টারেস্ট? ইয়া মাবুদ, তুমি এটা দেখানোর আগে কেন আমাকে বিয়ে দিয়ে দিলে না? রিহান: ভাই, তুই কি আসলেই এরকম? এজন্যই মেয়েদের দিকে তাকাস না? এই বলে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তামিম: আমি আজকেই গিয়ে বিয়ের কথা বলবো, নয়তো পরে কেউ আমাকে মেয়ে দিবে না, বলবে আমার বন্ধু ওরকম তাই আমি ওরকম। সাব্বির: আরে সমস্যা নাই, তোর জন্য তো হাফ লেডিস মারিয়া আফা আছে, আসলে মেয়ে কিন্তু পোশাক ছেলেদের, তোর সাথে পারফেক্ট মিলবে। আহা, লাইলি মজনু। সাব্বিরের কথা শুনে সবাই হাসতে থাকে। এদিকে ঈশান রেগে তাকিয়ে আছে। সে বলেছে কি, আর এই ছাগলগুলো তাকে বানিয়েছে কি? শেষমেশ নাকি সে তার নিজের উপরই রাগ হচ্ছে। কোন দুঃখে সে এই পাগলদের সাথে কথা বলতে গিয়েছে? নার্সটা তাদের ঠিক কথাই বলেছে, তাদের সে আজকে মানসিক হাসপাতালে নিয়ে যাবে, নয়তো পরে সে এদের জন্যই মুখ দেখাতে পারবে না। এসব ভেবে বলে, বিকেলে সবাই রেডি হয়ে থাকিস, আমি এক জায়গায় নিয়ে যাব তোদের, তোরা এতই খুশি হবি যে মুখ দিয়ে কোনো কথা বের হবে না। ঈশানের কথা শুনে সবাই খুব খুশি হয়। তারাও চাচ্ছিল কোথাও ঘুরতে যেতে, এখন সেটা পূরণ হবে। আর যেহেতু ঈশান নিয়ে যাবে, সেহেতু মনে হয় খুব আকর্ষণীয় কিছু। ঈশান তাদের অনেক সারপ্রাইজ দিয়েছে, তারা অনেক খুশি হয়েছিল। তখন সবাই খুশিতে আত্মহারা হয়ে ঈশানকে জড়িয়ে ধরে। পরে ঈশানের কথা মনে পড়তেই ছিটকে ঈশানের থেকে দূরে সরে যায়। ঈশান ভ্রুকুচকে তাকিয়ে আছে। সাব্বির একটু মেকি হেসে বলে, তুই তো আমাদের জানের দোস্ত, কিন্তু তুই যে এরকম সেটা জানতাম না। সমস্যা নাই, একটু দূরে দূরে থাকলেই হবে, আমাদের দিকে তাকাবি না, মনে করবি আমরা তোর বাপ লাগি। সাব্বিরের কথা শুনে সবাই বলে ওঠে, ঠিক ঠিক, একটু দূরে থাকলেই হবে। এদিকে নুডলস পুড়ে যাওয়ার কারণে কিয়ান ওই ঝাড়ুটা হাতে নিয়ে ইসমির পায়ের মধ্যে বাড়ি দেয়। এই মেয়ে কখন থেকে তার মাথা খারাপ করে দিচ্ছে, তার কোনো কথাই শুনছে না। আবার তার বাড়িতে থেকে তাকেই চোর অপবাদ দিচ্ছে, ঝাড়ু দিয়ে পিটাচ্ছে। কালকেই এই মেয়েকে সে বিয়ে করেছে, বিয়ের প্রথম দিনই সে ঝাড়ুর বাড়ি খেলো। না জানি যখন জানবে তাদের বিয়ে হয়েছে, তখন তাকে না জ্যান্ত কবর দিয়ে ফেলে। সে আর কোনো কিছু না ভেবেই ইসমিকে টানতে টানতে ফ্ল্যাটের বাইরে বের করে দিয়ে মুখের উপর দরজা আটকে দেয়। এদিকে ইসমি এখনও হা হয়ে আছে, কি থেকে কি হয়েছে সে বুঝতে পারছে না। আর কত বড় সাহস, তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই ভেবে জোরে জোরে দরজাটা ধাক্কাতে থাকে, যেন দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে ভিতরের মানুষটাকে কাঁচা চিবিয়ে খাবে। অনেকক্ষণ ধাক্কানোর পরও দরজা না খোলাতে সে রেগে যখন ডান দিকে যাবে, তখনই সে ধাক্কা খায়। সে চেয়ে দেখে ডান দিকে দেয়াল। এখানে দেয়াল আসলো কিভাবে? এখানে না রাস্তা ছিল? সে আশেপাশে তাকিয়ে দেখল তার সব কিছু অপরিচিত লাগছে। সে এটা কোথায়? তাহলে সে এতক্ষণ কার বাসায় ছিল? তার মাথায় এখনও আটা মেখে আছে। সে নিজেকে পরিষ্কার করে সামনের দিকে এগোচ্ছে আর ভাবছে, এই ছেলেটা কে তাহলে? সে এখানে কিভাবে? তার কেমন ছেলেটাকে চেনা চেনা লাগছে, কিন্তু মুখে আটা মেখে থাকার কারণে সে সম্পূর্ণ ফেস দেখতে পায় নাই। সে কি রাতে এখানে ছিল? ছেলেটা কি তার সাথে কিছু করেছে? চিন্তায় তার মাথা ফেটে যাচ্ছে। সে নিজের দিকে চেয়ে দেখে জামা কাপড় সব ঠিকঠাক আছে। সে মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে বাড়ি থেকে বের হয়ে রাস্তায় আসতেই ভীষণ অবাক হলো। জিমির জ্ঞান ফেরে দুপুর 12টার দিকে। তার জ্ঞান ফিরতে সে দেখে ঈশানদের গ্রুপের সবাই আছে, শুধু কিয়ান বাদে। সে যখনই কিছু বলবে তখন রিহান বলে, কিউটির তাহলে এতক্ষণ পর ঘুম ভাঙল? আমি তো এখনই ভাবছিলাম মাইক ঢাকঢোল ভাড়া করে আনা লাগবে তোমাকে ঘুম থেকে উঠানোর জন্য। রিহানের কথায় জিমি একটু লজ্জা পায়। জিমি বলে, ভাইয়া আমাকে এখানে কে এনেছে? তামিম বলে, আমাদের ছেলেদের প্রতি ইন্টারেস্টেড বন্ধু ঈশান। জিমি এই কথা শুনতেই সে সমানে কাশতে থাকে। তার মনে পড়ে যায় ওই দিনের ঘটনাটা। সে ভেবে নেয় সত্যি সত্যি ঈশান ওরকম, কারণ ওই দিন সে চোখের সামনে যা ঘটতে দেখেছে, তাছাড়া আর কি ভাববে। তামিমের কথায় ঈশান ধুম করে তামিমের পিঠে একটা কিল মেরে বলে, কী সব আবল তাবল বলছিস? আরেকবার এগুলো বললে দেখবি আমি কি। তামিম, যা বাবা, আমি কি করলাম? আসলেই ভাই, সত্যি কথার ভাত নেই দুনিয়াতে। আর তুই আবার কি দেখাতে চাস আমাকে? আমি ভাই ছেলেদের প্রতি ইন্টারেস্টেড নই, অন্য কাউকে গিয়ে দেখা। তামিমের কথায় সবাই হাসতে হাসতে সেখানে শুয়ে গড়াগড়ি খায়। তারা তো ভুলেই গেছে এখানে একটা মেয়ে রোগী আছে। এদিকে তাদের কথা জিমি প্রথমে বুঝতে না পারলেও যখন বুঝেছে তখন তার অবস্থা খারাপ। সে কোনো মতে নিজেকে সামলিয়ে বলে, ভাইয়া আমি বাসায় যেতে চাই। জিমির কথায় সবাই হাসি বন্ধ করে জিমির দিকে তাকায়। রিহান বলে, এখনই যাবে? হ্যাঁ। রিহান, তোমার বাসায় কি এখন বলবা না? জিমি, না, আমি বাসায় গিয়ে একবারে বলবো। রিহান, আচ্ছা তাহলে আমি পৌঁছে দিয়ে আসব। জিমি, বিলটা? রিহান, ওটা নিয়ে চিন্তা করতে হবে না, ঈশান দিয়ে দিয়েছে। জিমি, কিন্তু ভাইয়া। রিহান, কোনো কিন্তু নয়,
আমরা সবাই তোমার ভাই লাগি, মনে করবে বড় ভাই দিয়েছে। জিমি আর রিহানের দিকে ঈশান তাকিয়ে আছে শান্ত দৃষ্টিতে। তার মনে কি চলছে কেউই জানে না। এদিকে জিমি লজ্জায় আর ঈশানের দিকে তাকাচ্ছে না। সে তো এখান থেকে যেতে পারলে বাঁচে। গাড়িতে বসে আছে জিমি। সে রিহানের জন্য অপেক্ষা করছে। হঠাৎ সে কিছু একটার আওয়াজ পেয়ে পাশে তাকিয়ে দেখল। জিমি পাশে তাকিয়ে দেখল ঈশান গাড়িতে বসেছে ড্রাইভিং সিটে। জিমি ভ্রুকুচকে চেয়ে বোঝার চেষ্টা করল, এই লোক এখানে কেন? রিহান কোথায়? রিহানের জায়গায় এই লোক কেন? সে কি ভুলে বসেছে নাকি ভুল গাড়িতে বসেছে? কিন্তু রিহান তো তাকে এই গাড়িতে বসতে বলে আসছি বলে কোথায় উধাও হয়ে গেছে। রিহান কি ভুলে গেল নাকি? এই, এভাবে চেয়ে আছো কেন? আমাকে কি নতুন দেখছো? নাকি আমার রূপ বেয়ে বেয়ে পড়ছে? নাকি আমি এলিয়েন? কোনটা? ঈশানের কথায় জিমির ধ্যান ভাঙে। সে মুখ ভেঙচে বলে, যেই না চেহারা, নাম তার পেয়ারা। আয়নায় একবার নিজেকে দেখেছেন? চান্দুর শখ কত, আমার তাকে দেখা লাগবে। ঈশান, বুঝি বুঝি, সব বুঝি। জিমি, কচু বোঝেন আপনি, ছাতার মাথা। ঈশান, আসো তাইলে কচুই খাইয়ে দিই, যেহেতু আমি কচু বুঝি। কি খাবা নাকি? জিমি, আসেন আপনাকেই খাই, কচু খাওয়ার কি দরকার? ঈশান, ছি ছি, বাচ্চা মেয়ে এসব কি বলো? আমার কি লজ্জা লাগে না? ইস, কি লজ্জা, কি লজ্জা। জিমি, আজব, এখানে লজ্জা পাওয়ার কি হলো? আপনি কি পাগল? ঈশান, আমার ইজ্জত হরণ করে এখন বলে আমি পাগল। এত বড় কষ্ট আমি কোথায় রাখবো খোদা, তুমি বলে দাও। আজ আমি অসহায় বলে। জিমি, আসেন একটা পলিথিন কিনে দিই আপনার কষ্ট রাখার জন্য, পরে বিক্রি করে দিতে পারবেন। আপনি তো পুরাই বড়লোক হয়ে যাবেন কষ্ট বিক্রি করে। ঈশান ভ্যাবাচেকা খেয়ে বলে, জিমি, নয় হ্যাঁ। ঈশান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিমির কথা শুনে বোকার মতো বলতে থাকে। জিমি কতক্ষণ চুপ থেকে বলে ওঠে, আপনি এখানে কেন? এখানে তো রিহান ভাইয়ের থাকার কথা। ঈশান, রিহানের একটা ইম্পর্ট্যান্ট কাজ পড়ে গেছে, তাই আমি দয়ামায়া করে দিতে আসছি। আমি আবার দয়ার সাগর, কোনো মানুষের কষ্ট সহ্য করতে পারি না। জিমি, রিহান ভাইয়ানা মাত্র আমাকে বসতে বলে আসছি বলে গেল, এর মধ্যে কোথা থেকে আবার ইম্পর্ট্যান্ট কাজ এলো? আর আপনার দয়ার আমার প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। ঈশান, তো চলে যাও। জিমি রাগে গাড়ির দরজা খোলার চেষ্টা করতেই দেখল সেটা লক করা। সে রেগে বলে, দরজা খুলুন, আমি নামবো। ঈশান, তো নামো, আমি কি না করেছি? জিমি, দরজা খুলে দিন। ঈশান, আমি কেন খুলব? আমার কি কোনো দরকার নাকি? জিমি, আপনি দরজা না খুললে আমি কিভাবে বের হব? ঈশান, আমি কি জানি? জিমি, আপনাকে তো আমি। জিমির কথা শেষ না করতে দিয়েই ঈশান বলে ওঠে, ঈশান, কি কিস করবে তাই তো? কি ঠিক বললাম তো? জিমি এবার প্রচণ্ড রেগে গিয়ে বলে, জিমি, তোর মতো রাম ছাগলের বাচ্চারে আমি কিস করবো, তাও আবার সজ্ঞানে? জেগে জেগে স্বপ্ন দেখ। ঈশান, দেখা যাবে। এই বলে গাড়ি চালাতে শুরু করে। জিমি চিৎকার করছে তাকে নামিয়ে দেওয়ার জন্য। এদিকে জিমি যত নামানোর জন্য চিৎকার করছে, ঈশান আস্তে আস্তে তত গাড়ির স্পিড বাড়াচ্ছে। ভয়ে জিমি চুপ করে আছে। ঈশান জিমিকে নিয়ে একটা রেস্টুরেন্টে এসে জোর করে খাবার খাইয়েছে হুমকি দিয়ে। ঈশান জিমিকে তাদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেছে, ভিতরে আর যায়নি। জিমিও রাগ করে কিছু বলেনি। সে এই বদমাইশ বেটাকে জীবনেও তার বাড়িতে জায়গা দেবে না। জিমি বাড়িতে প্রবেশ করে দেখে তার বাবা মা দুজনেই সোফায় বসে আছে। চোখ মুখের কি অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সারা রাত একটুও ঘুমায়নি। চোখের নিচে কালি পড়ে গেছে। জিমি ভয়ে ভয়ে সামনে আগাচ্ছে। সে ভেবে পাচ্ছে না সে কি বলবে। সে কি সত্যটা বলবে নাকি মিথ্যা কথা? সত্যি কথা বললে তারা টেনশন করবে। সে কিভাবে পারল তাদের কষ্ট দিতে? জিমি সামনে গিয়ে মা বলে ডাক দিতেই তার মা তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তার বাবার চোখেও পানি টলমল করছে। তার মা তাকে ধরে কান্না করছে, থামার কোনো নামগন্ধই নাই। সে অনেক বোঝানোর চেষ্টা করেছে যে সে ঠিক আছে। জিমি তার বাবাকেও গিয়ে জড়িয়ে ধরে। সে এবার কান্না করে দেয়। জিমির বাবা ইশতিয়াক আহমেদ জিমিকে বলে, যাও মা, আগে গিয়ে ফ্রেশ হয়ে বিশ্রাম নাও। আমি তোমার মাকে দিয়ে রুমে খাবার পাঠিয়ে দিচ্ছি, পরে শুনবো কি হয়েছে। যাও এখন। জিমি তার বাবার কথায় চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানায়। সে তাদেরকেও বলে খেয়ে নিতে। ইসমি রাস্তায় গিয়ে অবাক হয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এটা তো তাদের বাড়ির রাস্তা, এখান থেকে আর কতটুকু গেলেই তো তার বাসা। সে কোনো মতে হেঁটে বাড়িতে গিয়ে কলিং বেল দিয়ে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে। অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন কেউ দরজা খুলে নাই, তখন সে পাসওয়ার্ড দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে। সে আশেপাশে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করল, কিন্তু কাউকে পেল না। সে বোঝার চেষ্টা করল বাড়িতে কি কেউ নেই। না থাকলে তো তাকে বলে যেত কোথাও গেলে। পরক্ষণে আবার মনে পড়ল সে কালকে বাড়িতেই ছিল না।
তাহলে কিভাবে বলবে? ইসমি ক্লান্ত পায়ে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খায়। তার প্রচুর খিদে পেয়েছিল। সে আশেপাশে তাকিয়ে তার ফোন খোঁজার চেষ্টা করল, কিন্তু কোথাও পেল না। তখন তার মনে পড়ল সে তো ফোন সাথে করে আনে নাই। তার ফোন কোথায়? হঠাৎ তার জিমির কথা মনে পড়ে। সে তাড়াতাড়ি করে রুমে গিয়ে তার ল্যান্ডলাইন থেকে জিমির ফোনে কল করে। সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ হয়। জিমি কল রিসিভ করে হ্যালো বলতেই যেন ইসমির বুক থেকে বড় পাথর সরে যায়। সে প্রচণ্ড ভয় পেয়েছিল জিমিকে নিয়ে। জিমি অনেক ভীতু। সে ঝামেলা পছন্দ করে না, নিজের মতো থাকতে পছন্দ করে। মারিয়ার কথা শুনে সে প্রচণ্ড ভয় পেয়েছিল। এখন তার শান্তি লাগছে। জিমি ওপাশ থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে, কিন্তু ইসমির এসবে কোনো ধ্যান নেই। সে তার নিজস্ব ভাবনার জগতে। হঠাৎ প্রচণ্ড জোরে ধমক খেয়ে তার ধ্যান ভাঙল। ইসমি বলে, তুই কি ঠিক আছিস? এখন কেমন আছিস? কালকে কোথায় ছিলি? কিছু খেয়েছিস? কখন বাসায় গিয়েছিলি? আমাকে বলিস নাই কিভাবে? জিমি, আরে ইয়ার একটু থাম, একটু তো দাড়ি কমা দে। শোন, তুই কি সন্ধ্যায় দেখা করতে পারবি? সন্ধ্যায় কথা হবে। ইসমি, তুই আমার বাড়িতে চলে আয়, আমি একা এখানে কথা বলবো বিকেলে। জিমি, আচ্ছা ঠিক আছে। ইসমি জিমির সাথে কিছুক্ষণ কথা বলে ফোনটা রেখে শুয়ে পড়ে। তার ভীষণ ক্লান্ত লাগছে। হঠাৎ তার চোখ যায় তার পড়ার টেবিলে একটা কাগজের উপর। সে উঠে গিয়ে কাগজটা নিয়ে দেখে একটা চিঠি, যা তার ছোট ভাই লিখেছে। চিঠিতে লেখা ছিল তারা কিছুদিনের জন্য গ্রামে যাচ্ছে। ইসমিকে বলেই যেত, কিন্তু ফোনে না পাওয়ার জন্য বলে যেতে পারে নাই। তাড়াহুড়োই তার জন্য অপেক্ষা করতে পারে নাই। ফ্রিজে খাবার রান্না করা আছে, সে যেন গরম করে খায় আর নিজের যেন যত্ন নেয়। নিচে এক্সট্রা কয়েক লাইন লেখা ছিল, আপু সাবধান, বাড়িতে কিন্তু একটা ভূত থাকে, তোর কিন্তু ঘাড় মটকাবে। তুই বল, যখন তোর ঘাড় থাকবে না তখন তোকে দেখতে কেমন লাগবে? তখন তোকে দেখে ভূতও ভয়ে পালাবে। এমনিতেই তোকে দেখতে পেতনির মতো, তোকে একদম ঘাড় কাটা ভূত লাগবে। ইসমি প্রথমটুকু পড়ে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেও পরেরটুকু পড়ে তার মাথা গরম হয়ে যায়। কত বড় সাহস, তাকে ঘাড় কাটা পেতনি বলেছে। একবার শুধু সামনে পেয়ে নিক, বুঝাবে পেতনি কত প্রকার ও কী কী। তাকে পেতনি বলা। ইসমি কতক্ষণ বকাবকি করে ঘুমিয়ে পড়ে। বিকেলে কিয়ান, রিহান, শ্রাবণ, সাব্বির, তামিম একটা পার্কে অপেক্ষা করছে ঈশানের কথা মতো। ঈশান তাদের বলেছিল একটা জায়গায় নিয়ে যাবে বিকেলে, তাদের সারপ্রাইজ দিবে, কিন্তু এখনও তার নিজেরই আসার খবর নাই। কিয়ান দুপুরে তাদের কল করে বলেছে কালকে। তার ফোনে চার্জ ছিল না, এই জন্য সে যোগাযোগ করতে পারে নাই। তাছাড়া সে ক্লান্ত ছিল, তাই তার আর ইসমির বিয়ের ব্যাপারটা কাউকে বলেনি, গোপন করে যায়। তাদের আলোচনার মাঝে ঈশানকে গাড়ি নিয়ে আসতে দেখা যায়। তারা সবাই ঈশানের গাড়িতে উঠে পড়ে। ঈশান অনেকক্ষণ ধরে একটানা ড্রাইভ করে যাচ্ছে। কোথায় যাচ্ছে তাও বলছে না। এই রাস্তা দিয়ে আগে গিয়েছে বলে মনে হয় না। তারা সবাই কিছু জিজ্ঞেস করলেই বলে, গেলেই দেখতে পারবি, দেখতে থাক। তারা সবাই বাধ্য হয়ে চুপ করে আছে। তারা জানে তাকে জিজ্ঞেস করে লাভ নেই, একবার যা বলে তা করেই ছাড়ে। প্রায় 2.5 ঘন্টা একটানা ড্রাইভ করে অবশেষে ঈশান গাড়ি থামায়। কিয়ান জিজ্ঞেস করে, কিরে গাড়ি থামালি কেন? ঈশান, চলে এসেছি। তারা সবাই কৌতূহল নিয়ে গাড়ি থেকে নামে, কিন্তু আশেপাশে তাকিয়ে কিছু দেখতে পায় না। তারা সবাই ভ্রুকুচকে ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান চুপচাপ রাস্তা ক্রস করে রোডের ওপাশে যায়। তারা সবাই ঈশানের পেছনে পেছনে যায়। ঈশান থেমে যেতেই সবাই ভ্রুকুচকে উপরের দিকে তাকাতেই 440 ভোল্টের কারেন্ট শক খায়। তারা যেন নিজেদের বিশ্বাস করতে পারছে না ঈশান তাদের এই জায়গায় নিয়ে আসবে। এক একজনের ফেস দেখার মতো হয়েছে, কিন্তু ঈশান এখনও নির্বিকার। সে চুপচাপ সবার রিয়াকশন দেখছে। কিয়ান মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ে। তার মাথা ঘুরছে। সে ভাবেওনি এরকম কিছু হবে। রিহান আর সাব্বির দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। চোখগুলো গরুর চোখের মতো হয়ে আছে। মুখটা এত বড় করে রেখেছে যে একটা বাঁশ ঢুকিয়ে দেওয়া যাবে তাদের মুখে। তামিম এক পা উপরে উঠিয়ে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। না চড়ছে, না চোখের পলক ফেলছে, না শ্বাস নিচ্ছে, যেন সে সব কিছু ভুলে গেছে। এমনকি তার পাটা যে নিচে নামাবে সেটাও। তার চোখগুলো সামনে থাকা গেইটের দিকে। শ্রাবণ, সে তো মাটিতে উল্টে পড়ে আছে। সে এতটাই অবাক হয়েছে যে পা ফেলতে গিয়ে ভেজা পলিথিনের মধ্যে পা দিয়ে পিছলা খেয়ে পাশে থাকা ময়লার স্তূপের মধ্যে অর্ধেক ঢুকে গেছে। কি বিচ্ছিরি গন্ধ! কিন্তু তার শকের মধ্যে যেন এই গন্ধটা কিছুই না। তার কোমর পর্যন্ত ময়লার স্তূপের ভেতরে, বাকি শরীর বাহিরে উল্টা হয়ে শোয়া অবস্থায়। রাস্তার অনেকেই তাদের দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আবার অনেকেই ভাবছে পাগল, কারণ এখানে পাগল থাকাটাই স্বাভাবিক। সামনের গেটে জলজল করছে পাবনা মেন্টাল হসপিটাল। হয়তো এরা সেখান থেকে পালিয়ে এসেছে। ঈশান তাদের এই অবস্থা দেখে
পাশে থাকা কাঠের 3 ফুট লম্বা লাঠিটা হাতে তুলে নেয়। সে 3 ফুট লম্বা লাঠিটা দিয়ে একটু দূরে দাঁড়িয়ে রিহান আর সাব্বিরের নাকে খোঁচা দেয় আর বলে, দোস্ত, তোরা কি আছিস নাকি চলে গেছিস? আমি তো ভাবছিলাম তোদের এখানে নিয়ে আসলেই হবে, কিন্তু এখন মনে হচ্ছে তোদের মর্গে নিতে হবে। এই বলে একটু দুঃখ প্রকাশের চেষ্টা করে। রিহান আর সাব্বিরের কাছ থেকে কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ঈশান এবার গিয়ে শ্রাবণের বুকে খোঁচা দেয়। এতে কাজ না হলে ঈশান লাঠিটা শ্রাবণের মুখটা একটু ফাঁক করে ঢুকিয়ে দিতেই বেচারা হুড়মুড় করে ময়লার ভেতর থেকে বের হয়ে আসে। সাথে সাথে চারিদিকে পচা গন্ধে ভরে গেল। ঈশান, শালা পাদ মারার জায়গা পাও না, আমার উপরেই তোদের সব কিছু করতে হয়। ইস, কি গন্ধ রে! আমার নাকটা পচে গেল। শ্রাবণ আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। কি ঘটল আর কি হলো তার নিজেরই লজ্জা লাগছে। কি গন্ধ! ঈশান কিয়ানের পিঠে জোরে একটা বাড়ি মারে। কিয়ান ধড়ফড় করে উঠে দাঁড়িয়ে বলল, কি সমস্যা? এত জোরে কেউ মারে? ঈশান, আমি ভাবছিলাম তুই মরে গেছস, তাই খুশিতে একটু জোরে দিয়ে ফেলছি। আমি আরও ভাবছিলাম তোদের সব কিছু বিক্রি করে বড়লোক হয়ে যাব। সবাইকে ঈশান লাঠি দিয়ে ঠেলে তোলে। তারপর এক একটার পেছনে লাঠি দিয়ে ঠেলতে ঠেলতে ভেতরে নিয়ে যেতে থাকে। শ্রাবণের শরীর থেকে এখনও গন্ধ বের হচ্ছে। তারা সবাই হাসপাতালের বাইরের কল থেকে শ্রাবণকে পরিষ্কার করে। ঈশানের হাতে এখনও লাঠি। ভয়ে তারা কিছু বলতেও পারছে না। তাদের দেখলে মনে হবে তারা সবাই হাল চাষ করার গরু, আর ঈশান মালিক, যে লাঠি হাতে নিয়ে ঘুরছে। হঠাৎ ঈশান কাউন্টারে গিয়ে তাদের 5 জনের আইডি কার্ড বের করে দেয়। তারা সবাই ভ্রুকুচকে একে অপরের দিকে তাকাচ্ছে। তারা বুঝতে পারছে না আইডি কার্ড দিয়ে কি করবে। কাউন্টারে বসা লোকটাও কেমন করে তাদের দিকে তাকাচ্ছে। ঈশান লোকটার সাথে কথা বলে দোতলার দিকে যাচ্ছে, সাথে তারা সবাই। তাদের সবার মাথায় একটাই প্রশ্ন, ঈশান কি করতে চাচ্ছে? একটা রুমের সামনে গিয়ে ঈশান লোহার গেটের তালা খুলে দেয়। চাবি নিচ থেকে এনেছে। তাদের সবাইকে ঢুকতে বলে হাতের লাঠি দিয়ে ইশারা করে।